রাজস্থানের অমৃতপুর গ্রামে একটা গরিব কিন্তু পরিশ্রমী পরিবার বাস করত। সেই পরিবারে একমাত্র সন্তান ছিল বিক্রম। বিক্রমের বাবার নাম রামনাথ, যিনি শহরে মজুরির কাজ করতেন। তার মায়ের নাম কৌশল্যা দেবী, যিনি একটা হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করতেন। দুজনেই দিনরাত পরিশ্রম করতেন, যাতে তাদের ছেলে পড়াশোনা করে ভালো মানুষ হয় এবং তাদের স্বপ্ন পূরণ করে। কিন্তু আফসোস, বিক্রম ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্বল ছিল। বইয়ের বদলে তার আগ্রহ ছিল গুলিতে আড্ডা দেওয়া আর ফালতু কথাবার্তায়। স্কুল যাওয়া তার কাছে শুধু বাধ্যতা ছিল। সে ঘণ্টার পর ঘণ্টা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত আর খেলাধুলায় সময় নষ্ট করত। তার সঙ্গও ভালো ছিল না। গলির আড্ডাবাজ ছেলেদের সঙ্গে থেকে সে তাস, পাশা আর অর্থহীন কথাবার্তায় জড়িয়ে পড়েছিল। রামনাথ আর কৌশল্যা দেবী ছেলের এই অভ্যেসে খুব চিন্তিত ছিলেন। তারা প্রতিদিন তাকে বোঝাতেন, বেটা, আমরা আমাদের পুরো জীবন তোমার ভবিষ্যৎ গড়ার জন্য খরচ করছি, তুমি কেন নিজের জীবন নষ্ট করছ? কিন্তু বিক্রমের কানে কিছুই ঢুকত না। সে প্রতিবার তাদের কথা অগ্রাহ্য করে দিত এবং মিথ্যা বলে অজুহাত দিত। মা বাবার ভালোবাসা আর তাদের পরিশ্রমের কোনো অনুভূতি তার ছিল না। একদিনের কথা, রামনাথ শহর থেকে দিনভর মজুরির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি বিক্রমকে স্কুলের পিছনের মাঠে তাস খেলতে দেখলেন। কিন্তু সে সময় তিনি কিছু বললেন না। মনে ভাবলেন, এখন কিছু বললে তার কোনো প্রভাব পড়বে না, বাড়ি গিয়ে বোঝাব। সন্ধ্যায় যখন বিক্রম বাড়ি ফিরল, রামনাথ তাকে ভালোবাসার সঙ্গে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কোথায় ছিলে? বিক্রম বিনা দ্বিধায় মিথ্যা বলে দিল, পিতাজি, আমি স্কুলে ছিলাম। রামনাথ গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন ছেলে মিথ্যা বলছে, তবু তিনি তাকে আরেকটা সুযোগ দিলেন এবং আবার জিজ্ঞাসা করলেন, বেটা, সত্যি বলো, তুমি কোথায় ছিলে? বিক্রম আবার একই মিথ্যা বলল, সত্যি পিতাজি, আমি স্কুলেই ছিলাম। মিথ্যার পর্দাফাঁস আর পিতার আহত হৃদয়। বিক্রমের মিথ্যা শুনে রামনাথের হৃদয় ভেঙে গেল। তার মুখে গভীর দুঃখ ফুটে উঠল। তিনি ভারী গলায় বললেন, বেটা, আমি সব জানি। আমি নিজের চোখে দেখেছি তুমি স্কুলের পিছনে তোমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলে। আমি তোমাকে তখন থামাইনি, কারণ আমি তোমাকে তোমার বন্ধুদের সামনে লজ্জা দিতে চাইনি। এটা শুনে বিক্রমের পায়ের নিচে মাটি সরে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে পিতার পায়ে লুটিয়ে পড়ল। পিতাজি, আমাকে মাফ করে দিন, আমি আপনার সঙ্গে মিথ্যা বলেছি। রামনাথের চোখে জল এসে গেল। তিনি বিক্রমের মাথায় হাত রেখে বললেন, বেটা, আমি আর তোমার মা আমাদের পুরো জীবন তোমার জন্য পরিশ্রম করে কাটিয়েছি। আমরা তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। তাহলে তুমি আমাদের সঙ্গে মিথ্যা বলো কেন? তোমার কি অভাব ছিল? বিক্রম কিছু বলতে পারল না। সে শুধু ফুপিয়ে কাঁদতে লাগল। তার চোখে অনুতাপের জল ছিল। প্রথম শিক্ষা আর প্রতিজ্ঞা। বিক্রম হাতজোড় করে বলল, পিতাজি, আজ থেকে আমি আর কখনো মিথ্যা বলবো না। আমি পড়াশোনায় পুরো মনোযোগ দেব এবং আপনাদের পরিশ্রমের মর্যাদা দেব। রামনাথ তার চোখের দিকে তাকিয়ে বললেন, বেটা, ভুল করা খারাপ নয়। খারাপ এটা যে মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধনের চেষ্টা না করে। যদি তুমি সত্যি বদলাতে চাও, তাহলে পড়াশোনা আর ভবিষ্যতের দিকে মন দাও। সেই রাতে বিক্রমের মনে একটা নতুন সংকল্প জাগল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে মা বাবার স্বপ্ন ভাঙতে দেবে না। কয়েকদিন মনে হলো বিক্রম সত্যি বদলে গেছে, কিন্তু খারাপ অভ্যাস এত সহজে ছাড়ে না। একদিন বিক্রম আবার সেই মাঠে চলে গেল। সেখানে সে বন্ধুদের সঙ্গে তাস খেলে পুরো সময় নষ্ট করল। কিন্তু এবার শুধু সময় নয়, পিতার দেওয়া স্কুলের ফিয়ের টাকাও জুয়ায় উড়িয়ে দিল। পরের সপ্তাহে স্কুল থেকে একটা নোটিশ এলো। তাতে লেখা, বিক্রমের ফি জমা হয়নি। এটা পড়ে রামনাথ চমকে উঠলেন। তিনি তো সম্প্রতি বিক্রমকে ফি দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। মনে প্রশ্ন উঠল, আমার ছেলে সেই টাকা দিয়ে কি করল? পরদিন যখন বিক্রম স্কুল থেকে ফিরল, রামনাথ কঠোর গলায় জিজ্ঞাসা করলেন, বেটা, আমি তোমাকে ফিয়ের টাকা দিয়েছিলাম, তুমি তার কি করলে? বিক্রম বিনা চিন্তায় আবার মিথ্যা বলে দিল, পিতাজি, আমি ফি জমা দিয়েছি, আমার কাছে একটা টাকাও বাকি নেই। রামনাথের চোখে সন্দেহের রেখা গাঢ় হয়ে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, যদি তুমি ফি জমা দিয়ে থাকো, তাহলে স্কুল থেকেই নোটিশ কেন এলো? বিক্রম তৎক্ষণাৎ অজুহাত দিল, হয়তো স্কুলে ভুল হয়েছে। রামনাথের বিক্রমের কথায় বিশ্বাস হল না। পরদিন সকালে তিনি সরাসরি স্কুলে গেলেন এবং প্রিন্সিপাল সুরেশ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন। প্রিন্সিপাল বললেন, রামনাথজি, বিক্রম এখনও কোনো ফি জমা দেয়নি। আর একটা কথা, সে গত এক সপ্তাহ ধরে স্কুলেও আসেনি। এটা শুনে রামনাথের রাগ আর দুঃখ দুটোই বেড়ে গেল। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরতে লাগল। আমার ছেলে আসলে কি করছে? কোন পথে চলে গেছে?
পরদিন যখন বিক্রম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোল, রামনাথ চুপচাপ তার পিছু নিলেন। বিক্রম স্কুলের দিকে না গিয়ে সেই পুরনো মাঠে পৌঁছে গেল যেখানে সে তাস খেলত। এটা দেখে রামনাথের রক্ত ফুটে উঠল। তিনি দ্রুত এগিয়ে গিয়ে বিক্রমকে তার দুষ্টুমির মাঝে ধরে ফেললেন। বাড়ি নিয়ে এসে রামনাথ রাগে বললেন, তোমার এই সব কাজ কবে থামবে? তুমি নিজের জীবন নষ্ট করছো কেন? বিক্রম মাথা নিচু করে বলল, পিতাজি, আমার এই অভ্যাসে লত লেগে গেছে, আমি চাইলেও ছাড়তে পারছি না। বিক্রমের এই কথা শুনে রামনাথের ধৈর্য ভেঙে গেল। তিনি রাগে বললেন, যদি তোমার লত তোমার কাছে প্রিয় হয় আর আমাদের স্বপ্নের কোনো মূল্য না থাকে, তাহলে আজ থেকে তুমি আমার ছেলে নাও। রাগ আর দুঃখে ভরা রামনাথ বিক্রমকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বললেন, আজ থেকে যদি তুমি এই বাড়ির দরজায় পা রাখো, তাহলে আমার মৃত মুখ দেখবে। এই দৃশ্য দেখে কৌশল্যা দেবীর চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, রামনাথ, আপনি এটা কি করছেন? বিক্রম আমাদের একমাত্র ছেলে, বুড়ো বয়সে আমাদের ভরসা সেই হবে। রামনাথ ভারী মনে বললেন, কৌশল্যা, আমাদের এমন ছেলে দরকার নেই যে আমাদের রক্ত ঘামের উপার্জন নষ্ট করে আর আমাদের স্বপ্নকে পদদলিত করে। যদি সে আমাদের স্বপ্নের মর্যাদা না দিতে পারে, তাহলে আমরা তার সঙ্গে কেন থাকব? বিক্রম কাঁদতে কাঁদতে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। মা, পিতাজি, আমাকে মাফ করে দিন, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। কিন্তু এবার রামনাথের হৃদয় পাথরের মতো হয়ে গিয়েছিল। তিনি কঠোর গলায় বললেন, এখন অনেক দেরি হয়ে গেছে বিক্রম, তোমার ভুলের অনুভূতি তখনই হবে যখন জীবন তোমাকে শেখাবে। বিক্রম চোখে জল নিয়ে ভারী পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার হৃদয়ে অনুতাপ ছিল, কিন্তু সঙ্গে একটা ভয়ও। এখন সে কোথায় যাবে? বন্ধুরা, একটা কথা মনে রাখো, খারাপ সঙ্গ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই মা বাবার পরিশ্রম আর তাদের স্বপ্নের মর্যাদা দেওয়া উচিত। বলা হয়, প্রতিটি ভুলের পর দ্বিতীয় সুযোগ মেলে না। বাড়ি থেকে বের করে দেওয়ার পর মাত্র ১৫ বছরের বিক্রম একা এবং অসহায় ছিল। তার মন ভয় আর অনুতাপে ভরা ছিল। সে একটা অচেনা শহর মালবনগরে পৌঁছল এবং সেখানে সূর্যোদয় অনাথ আশ্রমে আশ্রয় পেল। কিন্তু বিক্রম কখনো স্বপ্নেও ভাবেনি যে এখানকার জীবন এত কঠিন হবে। অনাথ আশ্রমে তাকে শুধু ক্ষুধা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়নি, অত্যাচার আর অপমানও সহ্য করতে হয়েছে। আশ্রমের ম্যানেজার দীনানাথ শর্মার স্বভাব কঠোর ছিল। ছোট ছোট কথায় তিনি বাচ্চাদের মারধর করতেন। বিক্রমও তার রাগের শিকার হতো। এছাড়া বড় বাচ্চারা বিক্রমকে তাড়াতাড়ি করত, তাকে অকারণে মারত এবং ভয় দেখাত। রাতের অন্ধকারে বিক্রম তার ভাঙা খাটিয়ায় শুয়ে প্রায়ই কাঁদত এবং ভাবত, কাশ আমি পিতাজি আর মায়ের কথা মেনে নিতাম, কাশ আমি পড়াশোনায় মন দিতাম আর খারাপ সঙ্গ থেকে দূরে থাকতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু কান্নায় কিছু বদলায় না। বিক্রম এখন বুঝতে পেরেছে যে যদি তার জীবন বদলাতে হয় তাহলে একটাই পথ, পড়াশোনা আর পরিশ্রম। সে নিজেকে বলল, যদি আমি আমার ভাগ্য বদলাতে পারি তাহলে শুধু আমার পরিশ্রম দিয়ে। অনাথ আশ্রমে বিক্রম আবার পড়াশোনা শুরু করল। শুরুতে তার খুব কষ্ট হয়েছিল, কারণ সে ছোটবেলায় পড়াশোনাকে কখনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন তার কাছে হার মানার কোনো বিকল্প ছিল না। সে দিন রাত বইয়ের পাতায় হারিয়ে থাকত। তার পরিশ্রম ফল দিল। যখন ১০ম শ্রেণীর ফলাফল বেরোল, তখন পুরো সূর্যোদয় অনাথাশ্রমে বিক্রম প্রথম স্থান অধিকার করল। এই খবর শুনে আশ্রমের সব বাচ্চা তার কাছে এসে বলল, বিক্রম ভাই, তুমি সত্যি অসাধারণ কাজ করেছ, তুমি আমাদের প্রেরণা। এখন সেই বাচ্চারা যারা তাকে তাড়াতাড়ি করত তারা তার বন্ধু হয়ে গেল। তারা বিক্রমকে পড়াশোনায় সাহায্য করতে লাগল। আশ্রমের প্রিন্সিপাল দীনানাথ শর্মাও তার পিঠ চাপড়ে বললেন, বেটা, তুমি প্রমাণ করে দিয়েছ যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, পরিশ্রম দিয়ে সব বদলানো যায়। বিক্রম তার সাফল্য থেকে হাউসলা পেয়ে আরও বেশি পরিশ্রম করতে লাগল। একাদশ শ্রেণীতেও সে চমৎকার নম্বর পেল, কিন্তু তার আসল পরীক্ষা তখনও বাকি ছিল, দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর জন্য বিক্রম দিন রাত এক করে দিল। সে ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে বসত, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করত এবং প্রতিটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করত। শেষ পর্যন্ত পরীক্ষার দিন এলো। বিক্রম পুরো আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা কক্ষে পৌঁছল, কিন্তু সেখানে যা হলো তা তার হৃদয় ছিঁড়ে দিল। কক্ষে উপস্থিত শিক্ষক মাধব সিং বিক্রমকে থামিয়ে বললেন, তুমি এই ক্লাসে বসতে পারবে না, তোমার জায়গা নিচে মেঝেতে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন স্যার, আমি কি ভুল করেছি? মাধব সিং ঠান্ডা গলায় বললেন, তুমি অনাথ এবং তোমার জাত ছোট, এখানে তোমার কোনো জায়গা নেই। এটা শুনে বিক্রমের রক্ত ফুটে উঠল। সে প্রতিবাদ করল, স্যার, পরীক্ষা প্রতিভা আর পরিশ্রম দিয়ে দেওয়া হয়, যা তার পরিচয় দিয়ে নয়।
কিন্তু তার কণ্ঠস্বর দমিয়ে দেওয়া হলো, তার পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়া হলো এবং তাকে মেঝেতে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হলো। ভাঙা হৃদয় নিয়ে বিক্রম এই অন্যায়ের কথা অনাথ আশ্রমের প্রিন্সিপাল দীনানাথ শর্মাকে জানাল, কিন্তু প্রিন্সিপাল লাচার হয়ে বললেন, বেটা, আমরা খুব ছোট মানুষ, যদি আমরা আওয়াজ তুলি তাহলে তোমার বাকি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে। এটা শুনে বিক্রমের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, কিন্তু অশ্রুর পিছনে একটা আগুন জ্বলছিল। সে নিজেকে বলল, এখন অনেক হয়েছে, আমি এই ভেদভাব আর অন্যায়ের বিরুদ্ধে লড়ব। বিক্রম সেই দিনই স্থির করল যে সে এত বড় অফিসার হবে যাতে আর কোনো বাচ্চার সঙ্গে এমন ভেদভাব না হয়। প্রিন্সিপাল তাকে বোঝাতে বললেন, বেটা, যদি তুমি এই বছরের পর বছর চলে আসা প্রথা ভাঙতে চাও তাহলে তোমাকে এত বড় অফিসার হতে হবে যাতে তোমার সইয়ে ন্যায় পাওয়া যায়। এই কথা বিক্রমের হৃদয়ে গেঁথে গেল। সে একটা নতুন স্বপ্ন দেখল, আমি একদিন বড় অফিসার হব, আমি আইএএস হব। এখন বিক্রম তার পুরো জীবন ইউপিএসসি প্রস্তুতিতে ঢেলে দিল। তার কাছে না ছিল দামি বই, না ছিল টিউশনের সুবিধা, কিন্তু তার কাছে ছিল দৃঢ় সংকল্প। সে প্রতিদিন সূর্যের সঙ্গে উঠত আর রাতের তারার নিচে পড়ত। সে একটা শব্দ গভীরভাবে আত্মসাৎ করত। অনাথ আশ্রমের অন্য বাচ্চারা তাকে দেখে প্রেরণা নিত। তারা বলতো, বিক্রম ভাই, আপনি একদিন অবশ্যই বড় অফিসার হবেন। বিক্রমের পরিশ্রম আর সংকল্প তাকে এমন যোদ্ধা বানিয়ে দিয়েছিল যে সে তার ভাগ্য নিজে লিখছিল। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখো, কষ্ট আমাদের ভাঙতে আসে না, মজবুত করতে আসে। স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা তার মূল্য বোঝে। বহু বছরের কঠিন তপস্যা আর অগণিত সংগ্রামের পর অবশেষে বিক্রম তার স্বপ্ন সত্যি করল। সেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন গৌরবময় আইএএস অফিসার হয়ে গেল। এটা শুধু একটা পদ ছিল না, বরং তার সংগ্রাম আর অপমানের জবাব ছিল। সে জানত যে একজন কালেক্টরই সেই শক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন। পুরনো জখমের হিসাব। কালেক্টর হওয়ার পর বিক্রম প্রথমে সেই স্কুলে গেল যেখানে তার সঙ্গে ভেদভাব হয়েছিল। স্কুলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সে সেই দিনের অপমান মনে করল যখন তাকে তার পরিচয় আর অবস্থার কারণে পরীক্ষা কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল। সে স্কুলের প্রিন্সিপাল সুরেশ ত্রিপাঠী আর ক্লাস শিক্ষক মাধব সিংকে তার কক্ষে ডেকে পাঠাল। মাধব সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কখনো ভাবেননি যে ছেলেকে তিনি অপমান করেছিলেন সে আজ কালেক্টর হয়ে সামনে দাঁড়াবে। বিক্রম কঠোর গলায় বললেন, আপনি শিক্ষার মন্দিরে ভেদভাবের বিষ ঢেলেছেন। শিক্ষা সবার অধিকার, আর আপনি একজন ছাত্রের স্বপ্নকে পিষে ফেলার চেষ্টা করেছেন। এরপর বিক্রম মাধব সিংকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার আদেশ দিলেন। প্রিন্সিপালকে কঠোর নির্দেশ দিলেন যে ভবিষ্যতে স্কুলে কোনো ছাত্রের সঙ্গে ভেদভাব হবে না। এই সিদ্ধান্ত শুধু বিক্রমের জয় ছিল না, এটা সেই সব ছাত্রের জন্য একটা বার্তা ছিল যারা ভেদভাবের শিকার হয়। এরপর বিক্রম তার শিকড়ের দিকে ফিরল। সে সেই সূর্যোদয় অনাথাশ্রমে পৌঁছল যেটা তাকে কখনো আশ্রয় দিয়েছিল। সেখানে পৌঁছতেই তার চোখ ভিজে গেল। সে সরাসরি আশ্রমের সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত ব্যক্তি প্রিন্সিপাল দীনানাথ শর্মার কাছে গেল এবং তার পা ছুঁয়ে বলল, আজ আমি যা কিছু আপনার দেওয়া শিক্ষা আর আশ্রমের সাহায্যের জন্য। দীনানাথ শর্মার চোখে গর্বের জল এসে গেল। তিনি বললেন, বেটা, তোমার সাফল্য শুধু তোমার নয়, এই আশ্রমেরও সাফল্য। তুমি প্রমাণ করে দিয়েছ যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মানুষ তার পরিশ্রম দিয়ে তার ভাগ্য বদলাতে পারে। কিছুদিন পর বিক্রমের বদলি রাজস্থানের প্রয়াগ শহরে হল। সৌভাগ্যক্রমে প্রয়াগপুর সেই শহর ছিল যেটা তার মা বাবার বাড়ির কাছাকাছি। একদিন কোনো সরকারি কাজের সূত্রে তাকে তার পুরনো শহর মালবনগরে যেতে হল। বছরের পর বছর পর সে সেই শহরে ফিরল যেখানে তার স্মৃতি আর মা বাবার ছায়া বাস করত। প্রথম ফাঁকে সে তার পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে এখন অচেনা লোক থাকত। সে দরজায় টোকা দিয়ে নতুন বাড়ির মালিককে জিজ্ঞাসা করল, এই বাড়ি আপনি কার কাছ থেকে কিনেছেন, তাদের সম্পর্কে কিছু জানেন? মালিক বললেন, আমরা এই বাড়ি 5 বছর আগে কিনেছি, আগের মালিক কোথায় গেলেন আমাদের কিছু জানা নেই। বিক্রমের হৃদয় ধুকধুক করতে লাগল। সে পাশের লোক মোহনলালকে জিজ্ঞাসা করল, কাকা, আমার মা বাবা কোথায়, আপনি কিছু জানেন? মোহনলাল গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, তোমার মা বাবা 5 বছর আগে এই বাড়ি বিক্রি করে দিয়েছিলেন, তারপর তারা কোথায় গেলেন কারও জানা নেই, তবে শুনেছি হয়তো কোনো বৃদ্ধাশ্রমে থাকতে গিয়েছেন। এটা শুনে বিক্রমের হৃদয় ধাক্কা লাগল। সে ভাবল, কি আমার মা বাবা আজ কোনো বৃদ্ধাশ্রমে একা আর অসহায় হয়ে আছেন?
বিক্রম সেই মুহূর্তে স্থির করল যে সে যে কোনো অবস্থায় মা বাবাকে খুঁজে বের করবে। সে মালবনগরের প্রতিটি বৃদ্ধাশ্রমে গিয়ে মা বাবার খোঁজ করতে লাগল। সে স্নেহাধাম, আশাপুরা বৃদ্ধাশ্রম, প্রভাত নিকেতন সব আশ্রমে গেল, কিন্তু কোথাও কোনো খবর পেল না। সে দিন রাত তার খোঁজে ঘুরে বেড়াত। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে আশার দীপ জ্বলছিল। 1 সপ্তাহ ধরে অবিরাম খোঁজার পরও যখন কোনো সূত্র পেল না, তখন একদিন হতাশ হয়ে সে তার গাড়িতে বসে প্রয়াগপুর ফিরতে লাগল। পথে রাস্তার ধারে তার নজর পড়ল এক বুড়ো লোকের ওপর, যিনি ছেঁড়া পুরনো কাপড়ে জুতো পালিশ করছিলেন। তার বাঁকা কোমর আর কাঁপা হাত বিক্রমের হৃদয়ে অদ্ভুত আলোড়ন তুলল। সে তৎক্ষণাৎ গাড়ি থামাল এবং সেই বুড়ো লোকের কাছে গেল। যত কাছে গেল এবং তার মুখ ভালো করে দেখল, তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি আর কেউ নন, তার আপন পিতা রামনাথ। বিক্রমের গলা থেকে কথা বেরোল না। কাঁপা গলায় সে বলল, পিতাজি, আপনি আমাকে চিনেছেন? রামনাথ তার ধোঁয়াশা চোখে তাকে দেখে বললেন, বেটা, তুমি কে? আমি তোমাকে কোথায় দেখেছি? বিক্রমের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বলল, পিতাজি, আমি আপনার সেই নালায়েক ছেলে যাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এটা শুনে রামনাথের হাত থেকে ব্রাশ পড়ে গেল, তার চোখে জল এসে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, বেটা, তুমি আমাকে চিনে ফেলেছ? আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বোঝানোর বদলে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তোমার মা ঠিক বলেছিল যে তুমিই আমাদের বুড়ো বয়সের ভরসা হবে, কিন্তু আমি তোমার ভুলের জন্য তোমাকে মাফ করিনি। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, পিতাজি, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের অনেক অবহেলা করেছি। আপনারা আমাকে সংশোধনের জন্য লক্ষ চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনাদের কথা বুঝিনি। আমি আপনাদের পরিশ্রম আর স্বপ্নের সঙ্গে মজা করেছি। রামনাথ কাঁপা হাতে বিক্রমের মুখ ছুঁয়ে বললেন, বেটা, ভুল শুধু তোমার নয়, আমারও ছিল। আমি রাগে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। হয়তো যদি আমি একটু ধৈর্য ধরতাম, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। বিক্রম কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, পিতাজি, আপনি এখানে এই অবস্থায় কেন? আর মা কোথায়? তিনি আপনার সঙ্গে কেন নেই? এটা শুনে রামনাথের চোখে ব্যথা উছলে উঠল। তিনি ভারী গলায় বললেন, বেটা, যেদিন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার 3 বছর পর আমার চাকরিও চলে গেল। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল আর সব কর্মচারী বেকার হয়ে গেল। কোনো উপায় না দেখে আমি আমাদের বাড়ি বিক্রি করে দিলাম। আমরা দুজন একটা ছোট্ট ঝুপড়িতে ভাড়ায় থাকতে লাগলাম, কিন্তু কিছুদিন পর সেই ঝুপড়িও ছিনিয়ে নেওয়া হলো। রামনাথের গলা কাঁপতে লাগল। তিনি মাথা নিচু করে বললেন, বেটা, তোমার মা এখন এই দুনিয়ায় নেই। এটা শুনে বিক্রমের পায়ের নিচে মাটি সরে গেল। তার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কি বলছেন? রামনাথ অশ্রু মুছে বললেন, হ্যাঁ বেটা, তোমার মায়ের ক্যান্সার হয়েছিল। আমাদের কাছে টাকা ছিল না যে আমরা তার চিকিৎসা করাতে পারি। আমি যতটা পেরেছি করেছি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। সে প্রতিদিন তোমাকে মনে করত। তার শেষ কথাও ছিল, কাশ আমাদের ছেলে ফিরে আসত। বিক্রম ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার গলা আটকে গেল। সে বিলাপ করে বলল, মা, আমাকে মাফ করে দাও। কাশ আমি সময় থাকতে ফিরে আসতাম। রামনাথ বিক্রমকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আমি সবচেয়ে বড় ব্যর্থ মানুষ। আমি না আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম, না ছেলেকে সামলাতে পারলাম। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, না পিতাজি, আপনি ব্যর্থ নন। আপনিই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। যদি আপনি আমাকে বাড়ি থেকে বের না করে দিতেন, তাহলে হয়তো আমি আজও সেই আড্ডাবাজ ছেলে থাকতাম। আপনার কঠোরতাই আমাকে আজ এখানে এনেছে। বিক্রম পিতার হাত ধরে বলল, পিতাজি, এখন দুঃখের দিন শেষ। চলুন আমার সঙ্গে, আমি আপনাকে নতুন জীবন দেব। রামনাথ কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি এখন কি করো? বিক্রম গর্বের সঙ্গে বলল, পিতাজি, আমি আজ প্রয়াগপুরের কালেক্টর। এখন সেই শহর আমার মুঠোয়, যেটা একসময় আমাকে প্রত্যাখ্যান করেছিল। সেখানে লোকে আমার সম্মান করে এবং আমার কথা শোনে। এটা শুনে রামনাথের চোখে আবার জল এসে গেল। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, তুমি সত্যিই কালেক্টর হয়েছ? বিক্রম হেসে বলল, হ্যাঁ পিতাজি, আর এটা সব আপনার কঠোরতা আর মায়ের আশীর্বাদের জন্যই হয়েছে। বিক্রম তার পিতাকে গাড়িতে বসিয়ে প্রয়াগপুর শহরে নিয়ে এল। তিনি তাকে তার সরকারি বাসভবনে সম্মান ও ভালোবাসার সঙ্গে রাখলেন।
রামনাথ প্রথমবার এত বড় আর সুন্দর জায়গায় থাকছিলেন। তার চোখে গর্ব আর খুশির জল ছিল। রামনাথ প্রায়ই নিজেকে দোষ দিতেন, আমি রাগে কত বড় ভুল করেছি, না ছেলেকে সামলাতে পারলাম, না স্ত্রীকে বাঁচাতে পারলাম। কিন্তু একদিন বিক্রম তার কাছে বসে বললেন, পিতাজি, এখন নিজেকে আর দোষ দেবেন না, আপনার জন্যই আমি আজ এখানে। আপনি সময় মতো শিক্ষা দিয়েছেন, জীবনে পড়ে যাওয়া খারাপ নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়ানো আর সম্পর্কগুলো সামলানোই আসল সাফল্য। বন্ধুরা, সময় মতো পাওয়া শিক্ষা আমাদের নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে। মা বাবার ভালোবাসা আর তাদের ডাক্তারি দুটোই আমাদের ভালোর জন্য। আসল সাফল্য তখনই পূর্ণ হয় যখন আমরা তা আমাদের আপনজনদের সঙ্গে ভাগ করে নিতে পারি। কখনো পড়ে গেলে উঠতে ভুলো না, আর যখন উঠবে তখন অন্য কাউকে পড়তে বাঁচাও। তাই বন্ধুরা, এটাই ছিল বিক্রমের গল্প, একটা ছেলে থেকে কালেক্টর হওয়া এবং তারপর নিজের দুনিয়া সাজানোর যাত্রা। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে এটাকে তোমাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করো এবং মনে রেখো, প্রতিটি গল্প আমাদের কিছু না কিছু শেখায়। পরের গল্পে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।